ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন, নিহত একজন, দগ্ধ অর্ধ শতাধিক। কক্সবাজারে বেড়াতে গিয়ে দলগত ধর্ষণের শিকার গৃহবধূ, 7 জনের বিরুদ্ধে মামলা, 2 ধর্ষক চিহ্নিত। মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা দুদেশের অর্থনীতিতেই অবদান রাখছেন, প্রধানমন্ত্রী চুক্তি ও সমঝোতা স্মারক সই। বিএনপির সমাবেশে বাধা দিয়ে গণতন্ত্রকে সংকুচিত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভোররাতে আগুন লেগে 60 জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছে, আর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে 2 শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল এমভি অভিযান নামে যাত্রীবাহী লঞ্চ। পথে ঝালকাঠি সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় আসলে গতরাত 3টার দিকে ইঞ্জিন কক্ষ থেকে আগুন লাগে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টার চেষ্টা চালিয়ে ভোর 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। দগ্ধ যাত্রীদের হাসপাতালে পাঠানো হচ্ছে। কক্সবাজারে নারী পর্যটক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার 4 জনের নাম উল্লেখ করে মোট 7 জনের বিরুদ্ধে ওই নারীর স্বামী বাদী হয়ে মামলা করেছেন। এর আগে অভিযুক্ত 2 জন ধর্ষককে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জিয়া গেস্ট ইন নামের এক হোটেলের ম্যানেজারকে আটক করেছে র্যাব। শিগগিরই ধর্ষকদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে দলগত ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এদিকে বান্দরবানেও এক প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে দলগত ধর্ষণের অভিযোগ উঠেছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, রাজধানীর যাত্রাবাড়ি থেকে শিশু সন্তান ও স্বামীকে নিয়ে বুধবার কক্সবাজারে ঘুরতে যান। কক্সবাজার পৌঁছে বিকেলে লাবণী পয়েন্টে বেড়াতে যান তারা। এ সময় পূর্ব পরিকল্পনা মতে সৈকত এলাকায় 3 বখাটে যুবক ওই গৃহবধূর স্বামীর সাথে ইচ্ছে করে ধাক্কা খায় এবং তর্কে জড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর লাবণী পয়েন্টের পাশে গলফ মাঠের সামনে থেকে সবার সামনে সিএনজি অটোরিকশায় করে স্বামী সন্তান সহ ওই গৃহবধূকে তুলে নিয়ে যায় বখাটেরা। পরে স্বামীকে বেঁধে রেখে নির্জন স্থানে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে তারা। পরে একটি হোটেলে নিয়ে আবারও তাকে ধর্ষণ করে ওই 3 বখাটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ধর্ষক একজনের সাথে হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে ওঠেন ওই গৃহবধূ। তবে ওই গৃহবধূর দাবি, স্বামী ও শিশুকে জিম্মি করে রাখে বখাটেরা। হত্যা করার ভয় দেখে হোটেলে জোর করে তাকে নিয়ে যায়। আপনার 6টা 7টার দিকে ওরা আমাকে এখান থেকে নিয়েছে, আর এই হোটেলে কমে বেশি গেলো 10টা হবে, 9টা 10টা। আমাকে এখানে আইসা যদি আমি এখানে চিল্লাপাল্লা করি, রুমে না উঠতে চাই, এটা তো একটা হোটেল, চিল্লাইলে অবশ্যই সবাই আসবে, সেই জন্য আমাকে এই হুমকিটা দিচ্ছে। 11টার পর দিকে র্যাবের সাথে মহিলাটা আসছে, কি যাবতীয় ঘটনা সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমরা র্যাবকে সব কিছু ডকুমেন্টপত্র দিয়েছি। তারা স্বামী স্ত্রী পরিচয়ে রুম নিয়েছিলেন এবং মিনিট 50 তারা রুমে অবস্থান করার পরে তারা 2 জন একসাথে বেরিয়ে যায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে আটক করেছে র্যাব। পরে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশও। এদিকে অভিযুক্ত 2 ধর্ষককে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরা হলেন আশিক ও জয়। অপরজনের পরিচয় জানা যায়নি। আমি কি তদন্ত সংগ্রহ করে যদি বলি তাহলে তো আমার কাজ করা হবে না। একটা আপনারা আসামি ধরতে অভিযান কাজ করতেছে, আমরা কাজ করব। অলরেডি আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব। ওদিকে বান্দরবানের লামায় এক প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে দলগত ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বৌদ্ধভিটা এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশি দিয়ে বাঁধা অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে। অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
মালদ্বীপের জাতীয় সংসদে দেয়া ভাষণে দেশটির সরকারি ও বেসরকারি খাতকে পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশের উন্নয়ন অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মালদ্বীপের জাতীয় সংসদ পিপলস মজলিসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্পিকার মোহাম্মদ নাশিদ এবং ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রী পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং মালদ্বীপের সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন। সংসদে দেয়া ভাষণে বিশ্বের কোনো দেশ বিচ্ছিন্নভাবে উন্নতি করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরস্পর নির্ভরশীল একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ বিশ্বের স্বার্থে অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রয়োজনীয়তা শিখিয়েছে করোনা মহামারী। মালদ্বীপের স্পিকারও তার বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশের নেতৃত্বদানে শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এদিন দেশটির উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 3টি চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। দ্বৈত কর পরিহার চুক্তির সাথে চিকিৎসা ও ক্রীড়া ক্ষেত্রে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির শীর্ষ বৈঠকে। বৃহস্পতিবার সকালে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠক শেষে দু নেতা বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ বিপুল। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালেতে প্রেসিডেন্টের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনায় আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট। দেয়া হয় গার্ড অব অনার এবং গান স্যালুটো। সেখানে দুনেতার একান্ত বৈঠকের পর দুদেশের দ্বিপাক্ষিক বৈঠকে স্বাস্থ্যসেবা, ক্রীড়াসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির উপস্থিতিতে 2টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। My government is committed to advancing our relationship even further. This year in particular is extremely special for the Honorable Prime Minister and the people of Bangladesh. এ সময় মালদ্বীপের নাগরিকদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভেল ভিসা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। I also had a detailed discussion with President Solih on promoting bilateral trade, investment and connectivity. Despite opportunities, we could not yet fully up the potentials of bilateral trade and investment. We also discussed our cooperation in multilateral fora, support for each other, candidature and cooperation in countering terrorism. We agreed to work together to face the challenge of climate change and the early repatriation of forcibly displaced Rohingya Muslims to Myanmar. তাছাড়া দুদেশের বন্ধুত্বের বন্ধন হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দিয়েছে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে দলের শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে গণতন্ত্রকে সংকুচিত করছে সরকার। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে হবিগঞ্জের সমাবেশে হামলার প্রতিবাদে সিলেট বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে দুদিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল। একই সঙ্গে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের অপসারণ এবং বিচারের দাবি জানান তিনি। জানাচ্ছেন মোকসিমুল হাসান। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে কর্মসূচি পালনকালে বুধবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর সহ কয়েকটি স্থানে দফায় দফায় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরদিন সংবাদ সম্মেলনে ওই ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হচ্ছে। এই প্রোগ্রামগুলো এগুলো একেবারেই আপনার শান্তিপূর্ণ প্রোগ্রাম। এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে কোনো শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির দিক থেকে হয়নি। অথচ তারা পরিকল্পিতভাবে এইগুলোকে বাধা দিয়ে আজকে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলেছে। হবিগঞ্জে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে
এসপি মুরাদ আলী, ওসি নাজবুল হাসান, ওসি মাসুক আলী হবিগঞ্জের তাদের অপসারণ দাবি করছি এবং একই সঙ্গে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি। প্রতিবাদে 24 তারিখে সিলেট বিভাগের উপজেলাগুলোতে এবং 25 তারিখে সিলেট বিভাগের জেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হবিগঞ্জে পুলিশি হামলায় 3 শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষাবর্ষের শুরুতে এবারও বই উৎসব হচ্ছে না, তবে স্কুল থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। আর নতুন বছরে শিক্ষা কার্যক্রম পুরো দমে চালু হতে আগামী মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীতে পাঠ্য বই ছাপার অগ্রগতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী সব কথা বলেন। আরও জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। 2010 সালের পর থেকে প্রতি বছর 1 জানুয়ারি উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হতো, কিন্তু গতবারের মতো এবারও করোনার কারণে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে না। আর এখন পর্যন্ত সব বই ছাপা ও জেলায় জেলায় তা পৌঁছে দেওয়ার কাজও পুরোপুরি শেষ করতে পারেনি এনসিটিবি। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই। 95%-এর বেশি বই আমাদের 1 তারিখের আগে 31শে ডিসেম্বর স্কুলে পৌঁছে যাবে। এই বিনামূল্যে আমরা এই বই তুলে দেব। বিনামূল্যে দেব মানে কম মানের তা তো না। যদি মান খারাপ দেয় তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব, আগেও নিয়েছি। করোনা সংক্রমণ পরিস্থিতি কোন দিকে যায় তা পর্যবেক্ষণ করে ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। যদি এই অবস্থা চলে, মার্চে আর না বাড়ে, তখন নিশ্চয়ই আমরা চাইবো যে পুরো সময়টা আমরা যেন করতে পারি। এছাড়া আগামী বছরের 1 ফেব্রুয়ারি থেকে দেশের 60টি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ঘটছে সহিংস ঘটনা। ঝিনাইদহ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ এবং পিরোজপুরে একে অন্যের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হন। পিরোজপুরে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীর হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ ঘটনায় একজনকে আটক সহ অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উৎসব পরিণত হয় বিষাদে, রক্তে রঞ্জিত হয় ভোটের মাঠ। এর আগে 3 দফা নির্বাচনে প্রাণহানি। আসন্ন 4র্থ দফা ইউপি নির্বাচন ঘিরেও উত্তেজনা। নির্বাচনী এলাকায় সেই উত্তাপে হার মানে শীত। টাঙ্গাইলের ঘাটাইলের লোকের পাড়া ইউপিতে এই সংঘর্ষ। বৃহস্পতিবার দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ করেছে প্রতিপক্ষ। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় 4টি মোটরসাইকেলে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর 10 কর্মী আহত হন। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং একটি অবাধ নির্বাচন হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। তারা সকলের বক্তব্য দেখে আলামত নিয়ে আমরা এই বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে বুধবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের গণসংযোগে প্রতিপক্ষের অতর্কিত হামলা। ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক বিপ্লব ব্যাপারীর হাতের কবজি। আর গতরাতে মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর 6 কর্মী গুলিবিদ্ধ হন। আহত হন আরও 4 জন। এই যে গুল্লি, এই গুল্লি, এই গুল্লি। চতুর্থ ধাপে 840টি ইউপিতে ভোট গ্রহণ হবে 26শে ডিসেম্বর। তবে চলমান ইউপি নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকের জয় গণতন্ত্রের জন্য উদ্বেগের বলে জানান এই নির্বাচন কমিশনার। 360 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি কিনা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।
এবছর সড়ক, নৌ ও ট্রেন মিলিয়ে ৩,১৮২টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩,৮৩৮ জনের, আর আহত হয়েছেন ৪,019 জন। বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্র ARI এর হিসেবে উঠে এসেছে এমন তথ্য। রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সামনের দিনেও দুর্ঘটনা ও মৃত্যু কমবে না বলেই আশঙ্কা ARI এর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের। রিপোর্টে আরও জানাচ্ছেন রকন উদ্দিন। 2020 সালে শুরু হওয়া করোনা মহামারীর পর থেকে লকডাউন, তুলনামূলক ফাঁকা সড়ক, মহাসড়ক এসব বাস্তবতাকে ছাপিয়েও প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটেছে দুর্ঘটনা, আর মৃত্যুর মিছিলে যোগ হয়েছে নানান বয়সের নতুন নতুন মুখ। বরাবরের মতো এবছরও 2 ঈদেই ঘটেছে বেশি দুর্ঘটনা। আনন্দের রঙে রঙিন ঈদও বেদনায় নীল হয়ে গেছে কত শত পরিবারের মানুষজনের কাছে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের হিসেবে এবছর ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সড়কে দুর্ঘটনা হয়েছে 3,000-এর বেশি, আর মৃত্যু হয়েছে প্রায় 3,500 মানুষের। একই সময়ে 89টি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 91 জনের। দুর্ঘটনার মৃত্যুর মিছিলে বাদ ছিল না নৌযানও। এবছর নৌপথে ঘটা 64টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 158 জনের। সড়কের যে রোগটা, আমি বলবো এটা জটিল থেকে জটিলতর হয়ে অনেকটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। যারা আসলে এই সড়ক পরিবহনের সাথে সংশ্লিষ্ট, যারা সুবিধাভোগী, তারাই কিন্তু আবার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার কমিটিতে বসে আছে। ফলে মূলত এখানে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে। এখানে রাজনৈতিক সদিচ্ছা এবং পাশাপাশি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই যে একটা দুষ্ট চক্রের কথা আমি বলছি, এই দুষ্ট চক্র কিন্তু ভাঙা সম্ভব হবে না। জবাবদিহির একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, নতুবা এই যে দুষ্ট চক্রের কথা বলছি, আমরা যদি এই পুরো পরিবহন খাতটি একেবারেই বেসরকারি মালিকানাধীন ছেড়ে রাখি, তাহলে কিন্তু এটাকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনার যে বিষয়বস্তুটা, সেটা কিন্তু আমরা আনতে পারবো না। বছরের শেষ ভাগে নভেম্বরের শুরুতেই হঠাৎ করে গণপরিবহনে ব্যবহৃত পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি 15 টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। ফলাফলে বাড়ে বাস ভাড়াও। তারপরই বাস ভাড়া অর্ধেক করার দাবিতে রাজধানীসহ বেশ কিছু শহরে রাজপথে নামেন শিক্ষার্থীরা। এর মাঝেই রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ির চাপায় প্রাণ হারান নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান। এরপর অর্ধেক বাস ভাড়ার পাশাপাশি নিরাপদ সড়কের জন্য দাবি তোলেন শিক্ষার্থীরা। দিন 10 আন্দোলনের পর সরকারি ও বেসরকারি সব ধরনের বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেবার ঘোষণা দেয়া হয়। এরপর ধীরে ধীরে রাজপথ থেকে সরে যান শিক্ষার্থীরা। কিন্তু তাদের নিরাপদ সড়কের সেই প্রত্যাশা পূরণ হলো কতটা? সরকার কিন্তু এই আন্দোলনকে যৌক্তিক হিসাবেই নিয়েছে এবং সরকারের কিন্তু এখানে চেষ্টার কোনো কমতি ছিল বলে আমার মনে হয় না। কিন্তু দুঃখজনক হচ্ছে যারা মূলত মেইন স্টেক হোল্ডার, যারা আসলে পরিষেবা দিবে, তাদের মানসিকতার কিন্তু পরিবর্তন হচ্ছে না। যে পরিবহন খাতে একটা মডেল আমাদের আসলে এটা চিন্তা করা উচিত। যেভাবে এখন পরিবহন খাত উশৃঙ্খল এবং বিশৃঙ্খলভাবে চলছে, এইভাবে যদি চলতে থাকে, সড়কে নিরাপত্তা বলেন বা শৃঙ্খলা জোরদার করার যে আমরা কথা বলছি, এটা কোনোভাবেই বাস্তবায়ন হবে না। সড়ক দুর্ঘটনা কমাতে গেল কয়েক বছর ধরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালকের। আর দিন শেষে দুর্ঘটনা কমাতে ও আইনের যথাযথ প্রয়োগে সরকারকেই পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন তিনি। রকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। আবারও সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকের চাপায় প্রাণ গেছে একজনের। সকালে পুরান ঢাকার রাজধানীর সুপারমার্কেটের সামনে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে গাড়ি চালককে যাত্রাবাড়ি থেকে আটক করেছে র্যাব। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাক টিকাটুলি থেকে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক দিয়ে রিকশায় আসছিলেন ওই যাত্রী। গাড়ি দেখে রিকশাটি দ্রুত গতিতে ঘোরানোর সময় যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। ময়লাবাহী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে পুলিশ বলছে গাড়িটি সিটি কর্পোরেশনের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি তারা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শাহনেওয়াজকে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার একটি হোটেলে তল্লাশি চালিয়ে মদ, ইয়াবা, ফেন্সিডিল ও হেরোইন সহ আটক করা হয় অভিযুক্ত মেয়রকে।
উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চর মারার অভিযোগে গত মঙ্গলবার দেওয়ানগঞ্জ পৌরসভার ওই মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই অভিযোগে তাকে গত সোমবার স্থানীয় আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙন কবলিত এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে এনটিভি। এনটিভির শীতবস্ত্র উপহার পেয়ে খুশি শীতার্থরা। এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। শীতের জুবুথুবু জনজীবন, সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল নদী তীরের মানুষ। এক টুকরো গরম কাপড়ের অভাবে পোহাতে হচ্ছে নিদারুণ কষ্ট। তাই এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এনটিভি। শরীয়তপুরে নদী ভাঙন কবলিত এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। খুব ভালো লাগতেছে বাবা, গরিব মানুষ বাড়ি ঘর ভাঙে গেছে, নতুন মনে করো জায়গা নেই, জমি নেই, ভালো লাগতেছে। দোয়া করুন, ভালো লাগবে। ভালোই লাগতেছে, আমার দরকার ছিল পাইছি। এনটিভির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শীতের মধ্যে সাধারণ গরিব অসহায় মানুষের মধ্যে যে কম্বল বিতরণ করতেছেন, এই জন্য আমি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। শীতবস্ত্র কম্বল দিয়ে গরিব ও দুস্থ মানুষকে উপকৃত করেছে। এই জন্য আমরা সকলেই নড়িয়া পৌরসভার পক্ষ থেকে এনটিভি পরিবারের পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সামাজিক দায়বদ্ধতা থেকে এনটিভি সবসময় মানুষের পাশে থাকবে বলে আশা সচেতন নাগরিক সমাজের। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম আবারও পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার মেয়র হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে কলকাতা পৌর মেয়র হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেন। 19 ডিসেম্বর অনুষ্ঠিত কলকাতা পৌর নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 134টিতে জয় পেয়েছে, বিজেপি মাত্র 3টি ওয়ার্ডে জয় পেয়েছে। ফিরহাদ কলকাতা পৌরসভার 40তম মেয়র হিসেবে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার তৃতীয় ডোজ করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানায়, করোনায় আক্রান্ত হয়ে প্রাকৃতিকভাবে সেরে ওঠা ব্যক্তিদের শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়, বুস্টার ডোজ নিলে তার চেয়ে বেশি অ্যান্টিবডি দেখা যায়। ওমিক্রনের দাপটের মুখে বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপের। তবে ওমিক্রন নিয়ে সুখবর জানিয়েছেন ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার গবেষকরা। তারা জানান, ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ডেল্টার তুলনায় খুবই নগণ্য। এদিকে ফাইজারের পর বৃহস্পতিবার মার্কেট তৈরি করোনা প্রতিরোধী মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। খেলার খবর। টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেবার কথা ভাবছেন সাকিব। পরিবারকে সময় দিতে প্রয়োজনে আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের বাইরে কোনো ম্যাচেও অংশ না নেবার পরিকল্পনা আছে তার। তবে সবকিছু নির্ভর করছে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার পর। জানুয়ারিতে বিষয়টি পরিষ্কার হবে বলে এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সাকিব। কোয়ারেন্টাইনের জন্যই বাছাই করে খেলা ছাড়া আর উপায় দেখেন না বিশ্বসেরা অলরাউন্ডার। 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে জানাচ্ছেন বর্ষণ কবির। নিউজিল্যান্ডে অনুশীলনে নেমে যাওয়া বাংলাদেশ দলটিকে সব হিসেবেই কমজোরি বলতে হবে। সেটা অভিজ্ঞতার বিচারে আরও দুর্বল হয়ে গেছে তামিম ও সাকিবের মতো ক্রিকেটাররা না যাওয়ায়। সাকিবের টেস্ট খেলতে না যাওয়া নিয়ে আলোচনার সঙ্গে আছে সমালোচনাও। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে জানিয়ে গেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। আমার কাছে কোনটা ইম্পর্ট্যান্ট আমি জানি এবং কোনটার প্রেফারেন্স দিতে হবে সেটাও আমি জানি।
আর এখন আসলে এমন একটা সময় এসেছে যে আসলে আমি টেস্ট নিয়ে চিন্তা করছি। এটাই হচ্ছে ফ্যাক্ট যে আমি আদেও আর টেস্ট খেলবো কিনা, টেস্ট খেললেও কিভাবে খেলবো। ইভেন ওয়ান ডে ফরম্যাটে যেগুলো পয়েন্ট সিস্টেম নাই সেগুলোতে আমার পার্টিসিপেট করার দরকার আছে কিনা। সো আমার আসলে এখন আর কোনো অপশন নাই। বলছি না যে আমি আসলে রিটায়ার করব টেস্ট থেকে, এমনও হতে পারে যে যদি 2022-এর ওয়ার্ল্ড কাপের পরে আমি আর T20 না খেলি, তখন আবার ওয়ান ডে আর টেস্ট খেললাম। বাট একসাথে 3টা ফরম্যাট কন্টিনিউ করা অলমোস্ট ক্লোজ টু ইম্পসিবল এখন, কারণ আপনি যখন 40-42 দিনে 2টা টেস্ট খেলেন, এটা কোনোভাবেই আসলে ফ্রুটফুল হওয়ার মতো একটা বিষয় না। সো স্বাভাবিকভাবেই এটা এনকারেজ করে হচ্ছে সিলেক্টিভ ম্যাচ খেলার জন্য, যেগুলো নিয়ে অবশ্যই বিসিবির সাথে ভালোভাবে একটা প্ল্যান করা জরুরি, এবং ওই প্ল্যান করে দেন সামনে আগানোটাই হবে মানে বুদ্ধিমানের মতো কাজ। সো যেটা হয়তো জানুয়ারির ভেতরে এই প্ল্যানগুলো করলে আমি পুরো বছরটা জানবো যে আসলে কী হচ্ছে। এইসব ঘটনার মূলেই আছে কোয়ারেন্টিনের বিভীষিকা। সেটি কতটা ভয়ঙ্কর লেগেছে সাকিবের তা জানাচ্ছিলেন তিনি। আমার কাছে সোজা মনে হয়েছে যে জেলখানায় যদি আপনাকে দিয়ে দেয় যেমন লাইফ থাকবে, ঠিক তেমনই জেলখানায় অ্যাটলিস্ট আপনি কারোর সাথে কথা বলতে পারবেন। এমন না যে প্লেয়াররা কিন্তু আসলে অনেক ঘোরাঘুরি করে, বাইরে যায়, শপিং মলে যায়, সিনেমা হলে যায়, রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা না, কিন্তু না। কিন্তু আপনি যখন মেন্টালি আসলে জানবেনই যে আপনি চাইলেও বের হতে পারবেন না, প্রবলেমটা ওখানে। আপনি দেখেন নিউজিল্যান্ড টিম ওদের আন্ডার-19 টিমকেই পাঠাবে না ওয়ার্ল্ড কাপে, শুধু মেন্টাল হেলথের কথা চিন্তা করে, যেটা মনে হচ্ছে যে করোনা খুব তাড়াতাড়ি যাওয়ার না। তো আমাদের এর ভেতরে বেঁচে থাকতে হলে আসলে আমাদের যেটা করতে হবে এখন, যে অন্য একটা ওয়ে বের করতে হবে। বায়োবাবল হয়তো কিংবা এই কোয়ারেন্টিন হয়তো বেস্ট সলিউশন না। সাকিবের 3 সন্তানই দেশের বাইরে থাকায় বিষয়টি নিয়ে ভাবনায় তিনি। পারিবারিক জীবন সবচেয়ে গুরুত্ব পাচ্ছে তার কাছে। যখন আপনার 3টা ছোট ছোট বাচ্চা থাকবে এবং আপনি তাদের টাইম দিতে পারবেন না, এবং তাদের যখন সাডেনলি তাদের সাথে দেখা হবে 8 দিন 10 দিনের জন্য, তারপর আবার আপনি 1.5 মাস 2 মাসের জন্য বাইরে, 3 মাসের জন্য বাইরে, আবার 15 দিনের জন্য দেখা হবে, খুবই একটা আনহেলদি সিচুয়েশন। এটা বাচ্চাদের বড় হওয়ার পেছনেও খুবই আনহেলদি, ওদের বিকশিত হওয়ার পেছনেও খুবই আনহেলদি। সো এই জিনিসটা আমি চাই না যে আমার বাচ্চারা ওই সিচুয়েশনে থাকুক। সাকিব কথা বলেছেন আরও অনেক বিষয়ে, সেখানে আছে অধিনায়কত্ব, দল সম্পর্কে মূল্যায়ন ও বিসিবি প্রধানের সঙ্গে তার সম্পর্কের বিষয়গুলো। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের পেসারদের বিপক্ষে ভালো করবে বাংলাদেশের ব্যাটাররা, এমনটাই ধারণা দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের মাঠে গত 3 দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুশীলন সেরেছে মমিনুলরা। সেখানে নিজেদের ফিল্ডিং ও ব্যাটিংয়ের ওপর জোর দিতে দেখা গেছে। সাম্প্রতিক অতীতে বাংলাদেশের টেস্ট ব্যাটিং বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মনে রাখার মতো কিছুই করতে পারেনি। নিউজিল্যান্ডে কখনো কোনো ফরম্যাটেই স্বাগতিকদের বিপক্ষে প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশ। অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ নিয়ে 2 টেস্টের সিরিজে কতটা ভালো করবে সেটা নিয়ে সংশয় আছে অনেকেরই, যদিও ব্যাটিং কোচ আশাবাদী। মাঠের অনুশীলনে ফিরতে পারাটাই বড় ব্যাপার। এখানকার যে পরিবেশ তা আসলেই ক্রিকেটের জন্য দারুণ উপযোগী। ছেলেরা মুখিয়ে আছে ভালো ব্যাটিং করার জন্য। বিশ্ববিদ্যালয়ের উইকেট হলেও এখানে ভালো গতি ও সুইং আছে। স্থানীয় বোলারদের বিপক্ষে নেটে ব্যাটারদের ভালোই খেলতে দেখা গেছে। নিউজিল্যান্ডের বোলারদের বাড়তি সুইং এর আগে এই অনুশীলনে নিজেদের গুছিয়ে নেওয়ার সব চেষ্টা করছে সবাই। খবর শেষ করছি, যাবার আগে কেএসটিএমটি বা শিরোনামগুলো আরও একবার। ঝালকাঠি সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন, নিহত 1 দগ্ধ অর্ধ শতাধিক। কক্সবাজারে বেড়াতে গিয়ে দলগত ধর্ষণের শিকার গৃহবধূ, 7 জনের বিরুদ্ধে মামলা, 2 ধর্ষক চিহ্নিত। মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা 2 দেশের অর্থনীতিতেই অবদান রাখছেন, প্রধানমন্ত্রী চুক্তি ও সমঝোতার স্মারক সই। বিএনপি সমাবেশে বাধা দিয়ে গণতন্ত্রকে সংকুচিত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।